সচিবালয়ে আগুনে অর্থ লোপাট সংক্রান্ত এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নাশকতার ধারণা মাথায় রেখেই তদন্ত হবে বলে জানান রিজওয়ানা হাসান। এদিকে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। সচিবালয়ে আগুনের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগুনের ঘটনাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। দোষ থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে। আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। আগুনে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। পুড়ে গেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি। মন্ত্রণালয়গুলোর কাজ অস্থায়ী কার্যালয়ে চালানো হবে। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। এই ঘটনা নাশকতা ও ষড়যন্ত্র কিনা সেটা মাথায় রেখেই তদন্ত চলবে বলেও জানিয়েছেন উপদেষ্টারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিছক শর্ট সার্কিট নাকি নাশকতা? বুধবার রাতে সচিবালয়ে আগুন কিভাবে লাগলো এখন সে প্রশ্নের উত্তর জানার অপেক্ষা। 7 নম্বর ভবনের পূর্ব পাশে নিয়ন্ত্রণের চেষ্টার সময়ই আগুন লাগে পশ্চিম ও মধ্যভাগে। এতে বিশেষজ্ঞরা বলছেন, আগুন ছড়িয়ে পড়ার স্বাভাবিক প্রক্রিয়া এটি নয়, তাই এটি নাশকতা কিনা সে সন্দেহ জানিয়েছেন তারা। সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে রাত 1:52 সে খবর সামনে আসে রাত 2:08। ঘটনাস্থলে এসে 6 তলার পূব দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আগুনের দেখা মেলে পশ্চিমের 8 ও 9 তলাতে। সে আগুনে প্রায় পুড়ে গেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ছাড়াও 7 থেকে 9 তলার প্রায় সব কয়টি মন্ত্রণালয় বিভাগের কক্ষ। এই ঘটনাকে নাশকতা মনে করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা করব। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগুন ছড়িয়ে পড়ার ধরন শর্ট সার্কিটের নয়, পেছনে থাকতে পারে অন্য কোনো ঘটনা। একটা ইম্পর্টেন্ট জায়গায় যে 3টা জায়গায় একত্রে আগুন, এটা কিন্তু ইট ইন্ডিকেটস সামথিং, ইট গিভস ইউ দি ক্লুজ সামথিং। 3 জায়গায় একত্রে আগুন লেগেছে, দ্যাট ইন্ডিকেটস দি arson fire or the incendiary fire or the intentional fire. তবে প্রায় 6 ঘন্টা ধরে জ্বলা এই আগুন কিভাবে কি কারণে লাগলো তা জানতে এখন ঘটনা তদন্ত শেষের অপেক্ষা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা। রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতারা। অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে। তারা দেশ নিয়ে করছে নানা ষড়যন্ত্র। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে আমরাই প্রতিষ্ঠিত করেছি, অথচ তারাই বিএনপি নিয়ে নানা সমালোচনা করছে। তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, তাদের তারা আমার প্রতিপক্ষ হবে। আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে?
জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে জয়নাল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, যারা 16 বছর গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকে? যারা আমাকে আয়না ঘরে নিয়েছে, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে? শেখ হাসিনা ও তাদের দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দোসররাই তাদের অপকর্মের নথি পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় বোঝা যায় শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার পায়তারা থামাননি। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। রাজধানী কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জুবাইরপন্থীদেরও বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে তাবলিগ জামাতের মাওলানা জুবাইর অনুসারীদের কোন রকম বড় জমায়েত থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। আর মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে রাত্রি যাপন সহ সকল তাবলিগ জামায়াতের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে বিজ্ঞপ্তিটি এরই মধ্যে কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, সাতপন্থীদের যে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এরপরে তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? দেখুন, আমরা আজকে ফজরের পর থেকেই এই জায়গায় অবস্থান করছি এবং যেহেতু আমরা আগেই বলেছি যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সাতপন্থী যারা রয়েছেন তাদেরকে কাকরাইল মসজিদে অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তাদের জুবাইরপন্থী যারা রয়েছেন তাদেরকে কোনো ধরনের বড় জামায়াত থেকে তারা যেন না করেন সেটিকে আহ্বান জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা সকালে এসে যা দেখতে পেয়েছি সেটি বিষয়টা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে যার ভিতরে কার্যক্রম ঠিকই চলছে এবং যারা জুবাইরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব নিয়ে এখানে সাতপন্থীদেরকে বের করে দিয়েছেন আগেই এবং এখন তার কাউকে এভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা সাতপন্থী রয়েছেন তাদেরকে পরিচয় শনাক্ত করেই কিন্তু আসলে যারা এখানে প্রহরায় রয়েছেন তারা কাজ করছেন। পুরো পরিচয় শনাক্ত ছাড়া কিন্তু কাউকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গেটের ভেতর থেকে কয়েকশো মুসল্লি রয়েছেন যারা ভেতরে সিকিউরিটির দায়িত্ব পালন করছেন এবং তারা সবাইকে চেক করছেন। যারাই ভিতরে ঢুকতে চাচ্ছেন তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে আগে, তারপরে তারা ভিতরে বাইরে থেকে তাদেরকে প্রথমে ভিতরে যারা রয়েছেন তাদেরকে ফোনে কানেক্ট করে দেওয়ার পরে ভিতর থেকে সারা পেলে সেক্ষেত্রেই তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে এই আজ যেই সাদ এবং মাওলানা সাদ এবং মাওলানা জুবাইর যে দুইটি পন্থী গ্রুপ রয়েছেন সেই গ্রুপের যে দ্বন্দ্ব রয়েছে কিছুদিন ধরেই আমরা কিন্তু তাদের সেই বিভিন্ন সময় বিভিন্ন রকম দ্বন্দ্বের কথা শুনে আসছি এবং এর মধ্যে ইজতেমা ময়দানে কিন্তু কয়েকজনের প্রাণও ঝরেছে এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেই পরিস্থিতিটি দেখছি এখানেও কিন্তু অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বলা যায় কিছুটা, যে যেন এখানে যারা রয়েছেন তারা চাচ্ছেন যে সাতপন্থী যারা রয়েছেন তারা বলছেন যে যারা সাতপন্থী যারা সাতকে অনুসরণ করছেন তারা আসলে তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত না, তারা আসলে তারা তাবলিগের রুলস ফলো করছেন না এবং তারা বিভিন্ন সময় নানান রকম সমস্যার সৃষ্টি করছেন। সেই ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রেই তারা আসলে জুবাইরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু কাকরাইল মসজিদে অবস্থান করছেন এবং তারা আমরা তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি যে আসলে আপনারা কেন এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যেহেতু আপনাদেরকে বলাই হয়েছে যে আসলে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম কিছুটা স্থগিত রাখতে বলা হয়েছে। যদিও তারা বলছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে মানুষজন এসেছেন তাদেরকে আসলে তারাও কিন্তু বিভিন্ন জায়গায়
জায়গায় যাবেন তাদেরকে সেই পৌঁছে দেওয়ার জন্যই আসলে এখন পর্যন্ত চালু রাখা হয়েছে এবং পরবর্তীতে উদ্ভূত কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেটিও তারা দেখভাল করছেন। আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, যেটি হচ্ছে সকাল থেকেই কিন্তু এখানে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং রয়েছেন প্রচুর সংখ্যক আনসার সদস্যরা। তারা এখানে যেন কোনো উদ্ভূত খারাপ পরিস্থিতি যেন তৈরি না হয় সেটি দেখভালের দায়িত্ব পালন করছেন তারা। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন এখানে এবং এসেছেন আনসারের কর্মকর্তারাও। সেই সাথে আমরা এও দেখেছি যে এখানে কিছুক্ষণ আগেও সেনা সদস্যরা এসেছেন, তারা কিন্তু এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন যে এই জায়গাটির এখন কি অবস্থায় রয়েছে। এবং আমরা শেষ যেই বিষয়টি বলবো সেটি হচ্ছে যে তাদের যে গণজামায়াতের একটা বিষয় বলা হয়েছে যেন তারা সেটা না করেন, সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন যে এখন তারা আসলে কোনো রকম গণজামায়াত করবেন না, কিন্তু তাদের যেই এখনকার প্রস্তুতি রয়েছে, তাবলিগ জামাতের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি আসলে তারা চালিয়ে যাবেন এবং সরকার থেকে যেই নির্দেশনা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে তারা সেটি মানতে রাজি রয়েছেন। এই সবশেষ রাজধানীর কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়াতে ডিএমপি ও ফায়ার সার্ভিসে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলাদাভাবে এই চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। চিঠিতে উল্লেখ করা এলাকার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং বার অ্যাসোসিয়েশন ভবন। এতে বলা হয়, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীর উদ্বিগ্ন। দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথি সহ কয়েক লাখ নথি রয়েছে কোর্টে, তাই দেশের স্বার্থে এসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। রাজধানী পূর্বাঞ্চলে অবৈধভাবে 60 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd ফেজের কাজে দুর্নীতির অনুসন্ধানও করবে দুদক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের যোগসাজশে অতি গোপনে 2022 সালের 3 আগস্ট শেখ পরিবারের 6 সদস্যকে 10 কাঠা করে প্লট বুঝিয়ে দেয়া হয়। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন তারা। দুদক জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের 13/A ধারার ক্ষমতা বলে এসব প্লট বরাদ্দ দেয়া হয়েছে। নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 98টি ব্যাংক হিসাবে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর 6,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সাবেক এই প্রতিমন্ত্রীর 36 কোটি টাকার অবৈধ সম্পদও পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এ 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণে 4,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টা থেকে এই কর্মবিরতি শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এটি জানিয়েছেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবি জানান তারা। এ সময় বালুসহ সকল পণ্যবাহী নৌযান শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। তবে দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন তারা। চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি নৌযান শ্রমিকরা এই নিয়ে আরো জানাতে এবার চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, শ্রমিকদের দাবি দাওয়াগুলোর মধ্যে কি কি রয়েছে আমাদের জানাবেন বিস্তারিত।
আজ রাত 12টা থেকেই যে শ্রমিকদের যে কর্মবিরতি শুরু হয়েছে, তার মধ্যে আছে সকাল থেকে তাদের যে জাহাজ নৌবন্দরগুলোতে, যে নদীতে যে জাহাজ এবং মালবাহী বালুবাহী যেখানে আছে সেখানে অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নৌযান ফেডারেশন সমিতির কর্তৃপক্ষরা। এবং তারা জানিয়েছেন যে তাদের দাবি হলো যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে আল বাকেরা জাহাজে, এই জাহাজের যে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি একা এই গ্রেপ্তার করেনি, তার সাথে আরো অন্য কেউ জড়িত থাকতে পারে। এবং তারা যে বিজ্ঞপ্তি জানিয়েছেন, সে বিজ্ঞপ্তিতে বলেছেন যে ইরফান একা জাহাজটিকে এতটুকু চালাতে পারবেন না বলে তারা জানাচ্ছেন। এবং তাদের দাবি হলো এই যারা নিহত হয়েছেন এই 7 পরিবারকে 20 লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এটি আসলে তারা প্রথম দিন থেকে আমাদেরকে জানিয়েছেন যে তাদের তারা কর্মসূচিতে যাবেন এবং তারা এই দাবিগুলোর উপস্থাপন করবেন। এবং যে সারা বাংলাদেশে তাদের যে নৌযান শ্রমিক যারা রয়েছেন প্রায় 10,000 রয়েছেন, এই 10,000 শ্রমিকদের নিরাপত্তার জন্য তারা বলছেন যে নৌপথে তাদের নিরাপত্তা সংকট, এবং তারা বলছেন যে নৌপথে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি বন্ধের জন্য তারা এই আন্দোলন করছেন। এই চাঁদাবাজি এবং তাদের নিরাপত্তা জন্যই তাদের এই আন্দোলন। এই দাবিগুলো পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে আমরা কথা বলেছিলাম নৌ পুলিশ সুপারের সাথে সৈয়দ মুশফিকুর রহমান, এবং তিনি বলছেন যে নৌপথে কোনো নিরাপত্তাহীনতায় তারা কাজ করছেন এবং এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। তিনি বলছেন যে কোস্টগার্ড এবং নৌ পুলিশ সার্বক্ষণিক নৌপথে টহল দিচ্ছেন। আমরা জানি যে এইদিকে যে হত্যাকাণ্ডের যে ইরফানকে রিমান্ডে আনা হয়েছে 7 দিনের, এবং তাকে নিয়ে রিমান্ডে কার্যক্রমের একদিন পার হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে হাসপাতালে ঢাকা মেডিকেলে যে আহত জুয়েল রয়েছে তার সাথে সাক্ষাতের জন্য নৌ পুলিশ সুপার গতকাল গিয়েছেন, এবং রিমান্ডে যে ইরফান রয়েছেন তারকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি পর্যবেক্ষণ করছেন, এবং তার থেকে আরো কোনো তথ্য নেওয়া যায় কিনা সেটি দেখছেন মামলা যে তদন্তকারী কর্মকর্তা কালাম খান। নৌযান যে ফেডারেশনের যে ডাকে যে অবরোধ এবং তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে, সেটিতে যে প্রভাবটি পড়বে চাঁদপুর অঞ্চলে সেটি আমরা কথা বলেছিলাম এখানকার যে ফেডারেশনের যে শ্রমিক নেতা মাস্টার হারুনের সাথে। তিনি বলছেন যে যেখানে যে অবস্থানে পণ্যবাহী, মালবাহী এবং তেলবাহী যে জাহাজ, বালুবাহী যে জাহাজগুলো বা কার্গোগুলো রয়েছে সবগুলোই সে অবস্থানে থাকবে, অথবা তারা যদি নোঙ্গর করেও বেড়ে থাকে তাহলে কিন্তু সেখানে তারা লোডিং এবং আনলোডিং করবে না বলে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের যে 5 নং কয়লা 5 নং ঘাটে রয়েছে, এখানেও আমার পাশে কিন্তু এখানেও এই মালবাহী অনেকগুলো কার্গো জাহাজ রয়েছে। এই আসলে তাদের এই আন্দোলন, তাদের যে দাবি যে পরিবারদেরকে 20 লাখ টাকা দেওয়া এবং তাদের নিরাপত্তা দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, তাদের এই যৌক্তিক দাবিগুলো তারা সরকারের কাছে ঘোষণা বা প্রতিশ্রুতি পেলে তারা এই কর্মসূচি তুলে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আমন মৌসুমে নতুন দাম নির্ধারণ করা হলেও লোকসানের ভয়ে সরকারি গুদামে ধান চাল দিতে অনীহা ব্যবসায়ী ও কৃষকদের। অভিযোগ আছে গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা রকম ভোগান্তি। এছাড়া সার, কীটনাশক সহ ধান চাষের সব উপকরণের দাম বৃদ্ধিতেও চরম ক্ষোভ রয়েছে তাদের। তাই সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। চলতি মৌসুমে আমনের ভালো আবাদ হয়েছে কুষ্টিয়ায়। ধান কাটা এবং মাড়াইয়ের কাজও এখন শেষের দিকে। এবার 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে ধান এবং 47 টাকায় চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন খোলা বাজারেই এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1400 টাকার চেয়ে বেশি দরে। সেখানে সরকার 1320 টাকা ধানের দর নির্ধারণে চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। আর সরকার নির্ধারিত দামে গুদামে চাল দিলে কেজিতে 4 থেকে 5 টাকা লোকসান গুনতে হবে তাদের। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে, এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। এগুলোর দাম বেশি, এগুলো সার 20 টাকা 22 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি। ফসফেটের দাম বেশি, সরকার ধানের রেট দিচ্ছে, সে তার চেয়ে তো আমাদের খরচ অনেক বেশি। এখানে যদি 2 টাকা ডিস্টেন্স হইতো, অর্থাৎ আমাদের চালের মূল্য যদি 50 টাকা করা হইতো, তাহলে মিল মালিকরা পার কেজিতে 2 টাকা লসে তারা চাল দিত। কিন্তু বাজারের ব্যবস্থাপনা এখনো ধানের দাম বেশি। খাদ্য বিভাগ জানিয়েছে চালকল মালিকরা খাদ্য বিভাগের কাছে চাল বিক্রিতে কিছুটা অনীহা জানালেও অনেক মিল মালিক চাল দেয়া শুরু করেছেন। দামের কারণে তারা আগ্রহ প্রকাশ করেনি ওইভাবে,
এটা সঠিক, কিন্তু তারা চাল দিচ্ছেন। আগ্রহ কম, গতি একটু প্রথম দিকে কম থাকলো, এখন মোটামুটি তারা সবাই চাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। 17 নভেম্বর শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের নিলাম প্রক্রিয়ার গতি পাচ্ছে না। কাস্টমসকে বারবার তাগাদা দিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ নৌ মন্ত্রণালয়। এতে বন্দরের অপারেশনাল কাজ ব্যাহত হচ্ছে। তবে এ নিয়ে নিজেরাই ভোগান্তিতে আছে বলে দাবি কাস্টম কর্তৃপক্ষের। বলছে আইনি জটিলতায় অনেক পণ্যের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ভেতরে আর অকশন শেডে থাকা পণ্য নিলামের জন্য 3 মাস আগেই কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নৌ উপদেষ্টা। সম্প্রতি আবারও পরিদর্শনে গিয়ে হতাশ হন তিনি, কারণ এখনো পণ্যের জঞ্জাল আগের মতোই রয়ে গেছে। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে যে 28 তারিখের মধ্যে এই অকশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। বছরের পর বছর পড়ে থাকা কন্টেইনার ও গাড়ির ভগ্নাংশের কারণে বড় জায়গা জুড়ে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। অকশন শেডে জায়গা না থাকায় সেখানেও স্থানান্তর করা যাচ্ছে না। কাস্টমস কর্তৃপক্ষ বলছে আইনি জটিলতায় নিলামে তোলা যাচ্ছে না অনেক পণ্য। তবুও 28 ফেব্রুয়ারির মধ্যে নিলামযোগ্য পণ্যের জট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নানা রকম জটিলতা তৈরি হয় অকশনে, দেখা যায় কেউ হয়তো রিট করে বসে, তখন আমরা এটা খালাস করতে পারি না। যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় 186টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। এদিকে চলতি সপ্তাহে বন্দরের পি শেডে থাকা 20টি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দুই যুগে উন্নয়নের ছোঁয়া লাগেনি সুনামগঞ্জের 3 শুল্ক স্টেশনে, নেই অবকাঠামো সুবিধা, সীমান্ত সড়কগুলোরও বেহাল দশা। এতে বর্ষা মৌসুমে মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় আমদানিকারকদের। এছাড়া অফিস, আবাসন কিংবা বিশ্রামের ব্যবস্থা না থাকায় আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বড়ছড়া, চারাগাঁও, বাগলি, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার 3 শুল্ক স্টেশন। এগুলো দিয়ে প্রতি বছর ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানি করে 150 থেকে 200 কোটি টাকা রাজস্ব পায় সরকার। তবে 2 যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও অবকাঠামোগত সুবিধা নেই শুল্ক স্টেশনে। সড়কের বেহাল অবস্থার কারণে ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হয় ব্যবসায়ীদের, গুনতে হয় দ্বিগুণ টাকা। এছাড়া আবাসন বা বিশ্রামাগার না থাকায় অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠানও আগ্রহ হারাচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল শুল্ক স্টেশনগুলো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পার্টিগুলো আসে কয়লা নেওয়ার জন্য, ওনারা আয়সা এখানে থাকার ব্যবস্থা নাই, আসার জন্য রাস্তার ব্যবস্থা নাই। সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার। ব্যবসার পরিধি বাড়াতে এই 3টি শুল্ক স্টেশনের রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করলে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় 150 থেকে 200 কোটি আমরা 3টা শুল্ক স্টেশন থেকে রাজস্ব দিই, কিন্তু আমাদের এই রাস্তাঘাটে কোনো কাজ আজও পর্যন্ত আওয়ামী লীগের কোনো লোকজন যারা সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারা কোনো কাজ কাম করে নাই। শুল্ক স্টেশনে যে একটা সমিতিতে একটি ঘর হয় নাই, এখানে কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে। অবকাঠামোর উন্নয়ন বিষয়ে কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসক। আর আদায়কৃত রাজস্বের একটি অংশ শুল্ক স্টেশনের উন্নয়নে ব্যয় করার দাবি ব্যবসায়ী নেতাদের। যেহেতু আমরা বছরও 3টে শুল্ক স্টেশনে 100 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার, আমার অনুরোধ যাতে রাস্তাঘাটগুলো অতি দ্রুত কাজ ধরেন। 1994 সালে বিএনপি সরকারের আমলে 3টি শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি ক্রেতার অভাবে বগুড়ায় শীতের সবজির দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। চাষিদের অভিযোগ, গত বছরের তুলনায় একই সময়ে সবজি ভেদে মন প্রতি দাম কমেছে 400 টাকা পর্যন্ত। বগুড়ায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাট। এই হাটে সবজি আসে পাশের জেলা জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে। এখান থেকে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় নিয়ে যান ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতা না থাকায় গত 1 সপ্তাহে দাম কমেছে সব ধরনের সবজির। 1 ঘন্টা আগে আসছি, এখন পর্যন্ত দামই করছে না, কোনো ক্রেতাই দেখছি না। টমেটো গত সপ্তাহে ছিল 60 টাকা,
এই সপ্তাহে টমেটো কেজিকে 20 টাকা কমে গেছে আর কি বাজার। ফুলকপি 50 থেকে 60 টাকা মন, বাঁধাকপি 100 টাকা মন। টমেটো সহ অন্যান্য সবজির দাম প্রতিদিনই কমছে, অভিযোগ চাষিদের। এখন 50 টাকা মন বলতেছে, তাহলে আর লোক নাই। জমিতে এখনো 50 মন পড়ে আছে, যদি না কাটতে পারি মরিচ লাগাতে পারবো না। বগুড়ায় এবার ফলন ধরা হয়েছিল সবজি ভেদে বিঘায় 82 মন থেকে 85 মন। উৎপাদন হয়েছে 90 থেকে 92 মন পর্যন্ত। এই জন্য দাম কিছুটা কমেছে বলছেন কৃষি কর্মকর্তারা। নভেম্বর ডিসেম্বর সবজির পিক পিরিয়ড আর কি, এই সময় সচরাচর শীতকালীন সবজিগুলো উৎপাদন হয়ে থাকে। একসাথে যখন প্রচুর সবজি বাজারে আসে স্বভাবতই একটু দাম কমে যায়। তো যেহেতু এবার আবহাওয়া ভালো, ফলন ভালো হয়েছে, এই জন্য কৃষকের ইয়েটা পোষায় যাবে। বগুড়ায় এবার শীতের সবজির আবাদ হয়েছে অন্তত 1 লাখ বিঘা জমিতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। সবজির বাজার নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, আসলে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? যে প্রতিবেদনে যেমনটি আসলে বলা হচ্ছিল যে পরিমাণ সরবরাহ রয়েছে সেই পরিমাণ কিন্তু ক্রেতা বাজারে আমরা দেখছি না। একই অবস্থা বগুড়ার আজকের যে রাজা বাজারের পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে এসে আমি দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু যে শীতকালীন সবজিগুলো রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, গাজর, সিম, মটরশুঁটি, নতুন আলু, প্রত্যেকটির আমদানি অনেক বেশি রয়েছে এবং এখানে আসলে ক্রেতাদের যে ভিড় থাকার কথা সেই পরিমাণ কিন্তু ক্রেতাদের ভিড় দেখছি না। তবে একটি বিষয় হলো যে এই পাইকারি বাজার অথবা মহাস্থান হাটে যে দামে আসলে বিক্রি করা হচ্ছে শীতকালীন সবজিগুলো, সেই তুলনায় কিন্তু খুচরা বাজারে তার তেমন কোনো প্রভাব আমরা দেখি না। আপনাকে একটু কয়েকটা সবজির যদি আমি দাম বলি, যেমন ফুলকপি এখানে বিক্রি হচ্ছে প্রায় প্রতি কেজি এখানে 10 থেকে 12 টাকা কেজিতে, কিন্তু খুচরা বাজারে সেটি কিন্তু বিক্রি হচ্ছে অন্তত 30 থেকে 40 টাকা পর্যন্ত। এছাড়া টমেটো যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, সেই টমেটো কিন্তু খুচরা বাজারে আপনি 100 টাকায় বিক্রি করা হয়। এবং নতুন আলু 40 টাকা এখানে বিক্রি করা হচ্ছে, খুচরা বাজারে সেই নতুন আলু চলে যাওয়ার পরেই কিন্তু সেটি 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তো এই যে দামের যে একটি তারতম্য, সেই দামের তারতম্যের জন্য ক্রেতা সাধারণ বারবার করে তারা একটাই দাবি করেন যে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তর থেকে যে আসলে মনিটরিং করা দরকার, সেই মনিটরিং এর অভাবে এই যে দামের তারতম্য সেটি কিন্তু হয়ে আসছে। তো এই যে শীতকালীন সবজির যে সরবরাহ, এখন শীতকালীন সবজির সবচেয়ে উত্তম সময়, যেটি আসলে ভরপুর বলা চলে। এখানে প্রত্যেকটি ব্যবসায়ীরা তাদের শাকসবজি নিয়ে এসেছেন, কিন্তু সেই শাকসবজির সঠিক মূল্য পাচ্ছেন কিনা কৃষকরা, এটি কিন্তু শঙ্কা রয়ে গেছে। এবং কৃষকরা বলছেন যে আসলে তাদের যে চাষাবাদে যে খরচ হয়েছে, সেই খরচের টাকা কিন্তু এখন তারা তুলতে হিমশিম খাচ্ছেন। কিন্তু আবার ব্যবসায়ীরাই বলছেন যে কয়েকদিন বাদেই এই শীতকালীন সবজি যখন সরবরাহ কিছুটা কমে আসবে, তখন কিন্তু আবারও দামটি বাড়তে শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই বিষয়গুলো বিবেচনা করে যাতে সব সময় এই শীতকালীন মৌসুম কিংবা অন্যান্য যে বিষয়গুলোকে মাথায় রেখে জেলা প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তোবা এই শীতকালীন সবজি শুধুমাত্র 10-15 দিন নয়, হয়তোবা আরো কিছু বেশি দিন এই দামটি কিছুটা হলেও নাগালের মধ্যে রাখা সম্ভব হবে বলে মনে করেন এখানকার যারা ক্রেতা রয়েছেন। তো আমি রাজাবাজারে এই অবস্থা খোঁজ নেওয়ার পরে মহাস্থান হাটেও খোঁজ নিয়েছি। মহাস্থান হাটেও কিন্তু এখানকার যে পাইকারি বাজার, তার থেকে অন্তত 5 থেকে 60 টাকা পর্যন্ত কেজি প্রতি কম। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন। ব্যাংক ঋণে উচ্চ সুদ হার, তবুও বাড়ছে বিলাসী ঋণ নেওয়ার পরিমাণ। গেল জুন থেকে সেপ্টেম্বর 3 মাসে শুধু ভোক্তা ঋণ বিতরণী বেড়েছে 2700 কোটি টাকারও বেশি, আর গত 1 বছরে এই খাতে ঋণ বিতরণ বেড়েছে 9103 কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে ধীরে ধীরে ব্যাংকিং খাত সচল হচ্ছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়ে 11.38%, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি ঠেকাতে বারবার নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বেড়েছে সব ধরনের সুদহার।
ফলে ভোক্তার ঋণেও ব্যাংকগুলোয় সুদের হার বেড়েছে 15% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1,39,613 কোটি টাকায়, যা জুন মাসে ছিল 1,36,904 কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে বিভিন্ন ভোগ্যপণ্য কেনায় ঋণ বিতরণের স্থিতি ছিল 35,719 কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল 34,175 কোটি টাকা, যা গেল এক বছরে বেড়েছে 1,544 কোটি টাকা। যে এনভায়রনমেন্টটা ম্যাক্রো পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, সেই এনভায়রনমেন্টটাতে যদি খুব মেটিকুলাসলি সকল ব্যাংক কর্পোরেট গভর্নেন্স ইনশিওর করে কাজ করে, তাহলে আস্তে আস্তে এই সংকটগুলো উত্তরণ হবে এবং আমাদের দেশে যে আগের যে ভাবমূর্তি ছিল সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। অর্থনীতিবিদদের মতে এখন দেশের ব্যাংকিং খাত সচল হতে শুরু করেছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। যেখানে সুদের হার বেশি থাকে তো সেখানে আসলে ব্যাংকগুলোও আগ্রহী হয় যে সেখানে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আর এই ধরনের পণ্য কেনার ক্ষেত্রে যে ঋণ, সেই ঋণের প্রায় শতভাগই কিন্তু রিকভার করা হয়, মানে এখানে কোনো ডিফল্ট হয় না। কিন্তু আমরা যদি শিল্প ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যে রিকভারি রেট 75 থেকে সর্বোচ্চ 80%। দেশে ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে নানামুখী সংস্কারের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোয় গ্রাহকের আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।